বুড়িমা, বুড়িমা, কোথায় যাও গো? আর তোমার হাতে ওটা কি? আমি দিদির বাড়ি যাচ্ছি, আর এটা আমার পান্তা ভাত। বাহ, পান্তা ভাত! আমার তো খুব খিদে পেয়েছে, তুমি আমাকে একটু দেবে না? ধুর, দেব না। এটা আমার পান্তা ভাত, আমি এটা খাবো। এক ছিল পান্তা বুড়ি। সে রোজ পান্তা ভাত খেত। তার ছিল না কোনো ছেলেপুলে, না ছিল কোনো সঙ্গী। সে একাই থাকতো ছোট্ট একটি কুঁড়ে ঘরে। আহ, কি মজা! পান্তা ভাত আর লঙ্কা, এর যে ভালো আর কি হতে পারে? একদিন বুড়ি ঠিক করলো সে তার দিদির বাড়ি যাবে। সে লাঠি হাতে বেরিয়ে পড়ল। দিদির বাড়ি অনেক দূরে, বনের পথ দিয়ে যেতে হবে। বুড়ি ভাবল, পথ চলতে তো ক্লান্তি আসবে, তাই কিছু পান্তা ভাত সঙ্গে নিয়ে গেলে মন্দ হয় না। উফ, অনেক দূর যেতে হবে। তার চেয়ে বরং কিছু পান্তা ভাত নিয়ে যাই। খিদে পেলে তো মুশকিল। বুড়ি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছে। এমন সময় একটি শিয়াল আসে। বুড়ি যেই না গাছের নিচে বসেছে, অমনি একটি শেয়াল এসে হাজির। শেয়ালের চোখ পড়ল বুড়ির পান্তা ভাতের হাঁড়ির দিকে। বুড়িমা, বুড়িমা, তুমি কোথায় যাও গো? আর তোমার হাতে ওটা কি? আমি দিদির বাড়ি যাচ্ছি, আর এটা আমার পান্তা ভাত। ইস, পান্তা ভাত! আমার তো জিভে জল এসে গেল। তুমি কি আমাকে একটু দেবে না? ধুর, দেব না। এটা আমার পান্তা ভাত, আমি এটা খাবো। আচ্ছা বুড়িমা, তুমি কি আমাকে তোমার দিদির বাড়িতে নিয়ে যেতে পারো? ও বাবা, অত দূর নিয়ে যেতে পারবো না। তুমি বরং একটা কাজ করো, আমি যখন ফিরে আসব তখন এই পথেই তো আসবো, তখন তুমি আমাকে খেও। আচ্ছা ঠিক আছে, এই পথেই অপেক্ষা করব। শিয়ালকে বিদায় জানিয়ে বুড়ি আবার হাঁটা শুরু করল। এবার দেখা হলো এক বাঘের সঙ্গে। বাঘও বুড়ির পান্তা ভাতের দিকে তাকিয়ে রইল। বুড়িমা, বুড়িমা, কোথায় যাও গো? আর তোমার হাতে ওটা কি? আমি দিদির বাড়ি যাচ্ছি, আর এটা আমার পান্তা ভাত। বাহ, পান্তা ভাত! আমার তো খুব খিদে পেয়েছে, তুমি আমাকে একটু দেবে না? ধুর, দেব না। এটা আমার পান্তা ভাত, আমি এটা খাবো। আচ্ছা বুড়িমা, তুমি কি আমাকে তোমার দিদির বাড়িতে নিয়ে যেতে পারো? ও বাবা, অত দূর নিয়ে যেতে পারবো না। তুমি বরং একটা কাজ করো, আমি যখন ফিরে আসব তখন এই পথেই তো আসবো, তখন তুমি আমাকে খেও। আচ্ছা ঠিক আছে, এই পথেই অপেক্ষা করব। একে একে কুমির, হাতি, সিংহ সবার সঙ্গেই বুড়ির দেখা হলো। বুড়ি তাদের সবাইকে একই কথা বলে বিদায় জানালো। সবাই ভাবলো বুড়ি যখন ফিরবে তখন তাকে খেয়ে নেবে। বুড়ি তার দিদির বাড়িতে পৌঁছে গেল। সেখানে সে খুব আদর যত্ন পেল। দিদি তাকে খুব ভালো ভালো খেতে দিল। দেখতে দেখতে বুড়ি মোটা হয়ে গেল। আহা, দিদির বাড়ি এসে কি মজা! পেট ভরে খাই আর ঘুমাই। এবার বাড়ি ফেরার পালা। বুড়ি ভাবল এইভাবে গেলে তো সবাই তাকে খেয়ে ফেলবে। তাই সে একটি বুদ্ধি আঁটল। দিদির কাছ থেকে একটি বড় লাউয়ের খোল নিয়ে তার ভেতর ঢুকে গেল। দিদি, আমাকে একটা বড় লাউয়ের খোল দেবে? কি করবি রে বলি? আমার একটা বুদ্ধি এসেছে, আমাকে শুধু দাও। লাউয়ের খোল গড়াতে গড়াতে বনের পথে চলল। প্রথমে বাঘের সঙ্গে দেখা হলো। ওরে লাউ, ওরে লাউ, তুই কোথা থেকে এলি? আমি দিদির বাড়ি থেকে আসছি। আমার পান্তা বুড়িকে দেখেছিস? লাউ গড় গড়, বুড়ি চড় চড়, বাঘ দেখেছে খেয়ে ফেলবে। লাউ গড় গড়, বুড়ি চড় চড়, বাঘ দেখেছে খেয়ে ফেলবে। দূর বোকা লাউ, পান্তা বুড়িকে দেখিসনি? কুমির, হাতি, সিংহ, শেয়াল সবার সঙ্গেই লাউয়ের দেখা হলো। বুড়ি সবাইকে একই গান গেয়ে বোকা বানালো। সবাই ভাবল এটা তো শুধু একটা লাউ, পান্তা বুড়ি কোথায়? সবার শেষে শিয়ালের সঙ্গে দেখা হলো। শিয়ালটা খুব চালাক ছিল। সে লাউটাকে চিনতে পারল না বটে, কিন্তু সন্দেহ হলো তার।
এই লাউ না। লাউ গড় বুড়ি চরচর, শেয়াল দেখেছে খেয়ে ফেলবে। লাউ গড় বুড়ি চরচর, শেয়াল দেখেছে খেয়ে ফেলবে। শেয়াল লাউটিকে নিজের বাড়িতে নিয়ে গেল। যেই না সে লাউটা কাটতে শুরু করেছে, অমনি পান্তাবুড়ি লাউয়ের ভেতর থেকে বেরিয়ে এসে শেয়ালকে ভয় দেখালো। কি রে শিয়াল, আমাকে খাবি বলেছিস না? এবার খা। ও বাবা গো, পান্তা বুড়ি। তার পান্তাবুড়ি নিরাপদে নিজের বাড়িতে ফিরে এলো। সে হাসতে হাসতে তার পান্তা ভাতের হাঁড়ি নিয়ে বসলো। বাঁচা গেল, বুদ্ধি থেকে সব হয়। আহ, কি সুন্দর সকাল! কাজ করে মনটা জুড়িয়ে যায়। আহারে, বেচারা মাছটা নির্ঘাত কেউ ফেলে দিয়েছে। এই কি? এ তো অদ্ভুত। ফুলমতি, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, তাই আমি তোমাকে এই বাঁশি দিলাম। যখনই তোমার বিপদ হবে, এই বাঁশি বাজালে আমি চলে আসব। এই যে দেখছি এক অদ্ভুত বাঁশি। কিরে ফুলমতি, এত সেজেগুজে কোথায় যাচ্ছিস? মাসি, আমি তো সেজেগুজে যাইনি, এমনিই যাচ্ছি। তোর কাছে কি যেন একটা আছে, তাই না? এটা কি রে, আমাকে দেখা। মাসি, ওটা আমার, দয়া করে ফিরিয়ে দাও। হা হা হা, এটা এখন আমার। শোনো শোনো শোনো, আমাদের রাজপুত্র অনেক অসুস্থ। যে তাকে সুস্থ করতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। আমার সোনালি বাঁশি দিয়ে রাজপুত্রকে সুস্থ করব, আর সব পুরস্কারগুলো নিয়ে নেব। আমি রাজপুত্রকে সুস্থ করতে পারি। দুষ্টমাসি বাঁশিটি বাজায়, কিন্তু কোনো কাজ হয় না, বরং তার বাজানো শুনে রাজপুত্রের আরও শরীর খারাপ হয়ে যায়। রাজপুত্র অজ্ঞান হয়ে। এ কি হলো? কে পারো আমার পুত্রকে সুস্থ করতে? ফুলমতি ভাবে কি করে রাজপুত্রকে সুস্থ করবে। তার মনে পড়ে সোনালি মাছের কথা। সে তাড়াতাড়ি পুকুরের দিকে যায়। সোনালি মাছ, কোথায় তুমি? আমাকে সাহায্য করো। কি হয়েছে ফুলমতি? মতি, রাজপুত্র অসুস্থ। আমার মাসি তোমার বাঁশি দিয়ে তাকে সুস্থ করতে চেয়েছিল, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। এখন রাজপুত্রের অবস্থা আরও খারাপ। তুমি চিন্তা করো না, তুমি শুধু গিয়ে রাজপুত্রকে তোমার দেওয়া জল পান করতে বলো, সে সুস্থ হয়ে যাবে। মহারাজ, আমি রাজপুত্রকে সুস্থ করতে পারি। কি করে? আমি তাকে এক গ্লাস জল পান করতে দেব। এই যে দেখছি এক আশ্চর্য ঘটনা। তুমি কে মা?
আমি ফুলমতি মহারাজ। ফুলমতি, তুমি সত্যি আমার পুত্রকে সুস্থ করেছ। কি পুরস্কার চাও তুমি? মহারাজ, আমি শুধু চাই মাসি যেন আর কোনোদিন কারোর ক্ষতি না করে। তাই হবে। দুষ্টু মাসি তার ভুল বুঝতে পারে এবং সবার কাছে ক্ষমা চায়। ফুলমতি, তোমার দয়া দেখে আমি মুগ্ধ। আমি তোমাকে আমার প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত করলাম। ফুলমতি এখন প্রধানমন্ত্রী। সে গ্রামের সবার পাশে দাঁড়ায় এবং দুষ্টু মাসিও ভালো মানুষ হয়ে যায়। গ্রামের সবাই সুখে শান্তিতে বসবাস করে। কিরে, তোর খুব আনন্দ তাই না? এই দেখ, আকাশটা কি সুন্দর নীল। চল, তোদের জন্য আজ একটা নতুন সুর শোনাই। নীলপরি, দেখ সকালের আলোতে জলটা কেমন মুক্তোর মতো লাগছে। হ্যাঁ, কিন্তু আজ বাতাসে অন্যরকম কিছু একটা ভাসছে। শোন। কি সুন্দর সুর! এমন সুর তো আগে কখনো শুনিনি। কে বাজায় এমন মন ভোলানো বাঁশি? আমার দেখতেই হবে। তাহলে এই সেই রাখাল বালক। তার মনে কোনো কালিমা নেই, একদম সহজ সরল। তাই তো তার সুর এত পবিত্র। কে ওখানে? তুমি কে? তুমি কি স্বপ্ন? আমি নীলপরি। আমি তোমার বাঁশির সুর শুনে এখানে এসেছি। তোমার সুরে জাদু আছে রাখাল। আমার নাম রতন। আমি তো সাধারণ এক রাখাল। সাধারণ হয়েও তুমি অসাধারণ সুর তৈরি করতে পারো। তোমার মনটা খুব পরিষ্কার। নীলপরি, আমি সব জানি। তুমি নিয়ম ভেঙে একজন মানুষের সাথে মেলামেশা করছো। তুমি কি জানো না মানুষদের দুনিয়া পরীদের থেকে আলাদা? তাদের লোভ আর হিংসা আমাদের ক্ষতি করতে পারে। কিন্তু রানীমা, রতন তেমন নয়। সে খুব ভালো। তার মন কাঁচের মতো স্বচ্ছ। আর কোনো কথা নয়।
আজ থেকে তোমার ওই বনে যাওয়া বন্ধ। এটাই আমার আদেশ। তাহলে পরীদের রাজ্যের সবচেয়ে শক্তিশালী পরী একজন সাধারণ মানুষের প্রেমে পড়েছে। এটাই তো সুযোগ। ওই পরীকে ধরতে পারলে তার সব জাদুশক্তি আমার হয়ে যাবে। এবার দেখাবো মজা। নীলপরি, তুমি কোথায়? তুমি কি আমার উপর রাগ করেছো? এ তো নীলপরীর গলা, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। রতন, বাঁচাও, এই দুষ্ট অসুর আমাকে ধরে নিয়ে যাচ্ছে। এক সাধারণ রাখাল আমার কি করবে? এই পরী এখন আমার। এসে গেছিস পোকা? মরার জন্য এত তাড়া? নীলপরীকে ছেড়ে দাও, দুষ্ট অসুর। যদি পারিস তোকে বাঁচিয়ে নিয়ে যা। আমার কাছে তো শক্তি নেই, কিন্তু আমার কাছে আমার সুর আছে। নীলপরী বলেছিল আমার সুরে জাদু আছে। থাম, এই সুর আমি সহ্য করতে পারছি না, বন্ধ কর। রতন, তোমার সুর আমাকে শক্তি দিয়েছে। না না না। আমি সব দেখেছি রাখাল। তুমি প্রমাণ করেছ যে ভালোবাসার সাহস সবচেয়ে বড় শক্তি। তোমার নির্মল মন আর নিঃস্বার্থ ভালোবাসা আমাদের রাজ্যকে এক বড় বিপদ থেকে বাঁচিয়েছে। নীলপরি, আমি আমার আদেশ ফিরিয়ে নিচ্ছি। সত্যিকারের ভালোবাসা কোনো নিয়ম মানে না। তোমরা একসাথে থাকতে পারো। এবং তারপর থেকে রাখালের বাঁশির সুরে আর পরীর ভালোবাসার নূরে সেই উপত্যকা চিরদিনের জন্য এক শান্তির রাজ্যে পরিণত হল, যেখানে ভালোবাসা ছিল সবচেয়ে বড় জাদু। অনেক অনেক দিন আগে জ্যোৎস্নারাগা নামে এক সুন্দর রাজ্য ছিল। এই রাজ্যের খাসিয়ত ছিল এর চন্দ্রফুল। প্রতি পূর্ণিমার রাতে রাজ্যের এক বিশেষ উদ্যানে হাজার হাজার রূপালী রঙের চন্দ্রফুল ফুটত এবং তাদের আলোয় পুরো রাজ্য আলোকিত হয়ে যেত। এই ফুলের পরাগরেণু রাজ্যের মাটি উর্বর রাখত এবং মানুষের মনে সুখ বয়ে আনত। কিন্তু এক অমাবস্যার রাতে এক অন্ধকার জাদুকর তার কালো জাদু দিয়ে রাজ্যের ওপর অভিশাপ দেয়। সেই থেকে জ্যোৎস্নারাঙা রাজ্যে আর চন্দ্রফুল ফোটে না। রাজ্যের আলো নিভে গেছে, সুখ হারিয়ে গেছে। রাজা চিন্তিত, প্রজারা হতাশ। রাজ্যের একমাত্র আশা ছিল সাহসী এবং দয়ালু রাজকুমার আরিয়ান। আরিয়ান, আমাদের রাজ্যের এই দশা আমি আর দেখতে পারছি না। চন্দ্রফুলের আলো ছাড়া আমরা সবাই অন্ধকারে তলিয়ে যাব। আমি থাকতে তা হতে দেব না বাবা। আমি শুনেছি উত্তরের মায়া পাহাড়ের চূড়ায় এমন এক জাদুকরি ঝর্ণা আছে, যার জল পেলে যে কোনো মৃতপ্রায় গাছ আবার বেঁচে উঠতে পারে। আমি সেই অমর জল আনতে যাব এবং আমাদের চন্দ্রফুলের বাগানকে আবার বাঁচিয়ে তুলব। যেমন কথা তেমন কাজ।
পরদিন ভোরেই রাজকুমার আরিয়ান বেরিয়ে পড়ল মায়া পাহাড়ের উদ্দেশ্যে। পথ ছিল ভীষণ দুর্গম। তাকে পার হতে হলো এক গভীর অরণ্য, যার নাম ছায়াবন। এই বনে বাস করত এক মায়াবী শিয়াল। সে পথিকদের ধাঁধা জিজ্ঞেস করত। সঠিক উত্তর দিতে না পারলে সে তাদের পথ ভুলিয়ে দিত। হে যুবক, কোথায় চলেছ? এই বন পার হতে হলে আমার একটি ধাঁধার উত্তর দিতে হবে। বলো তো, কোন জিনিস না থাকলে কথা বলা যায় না, কিন্তু সে নিজে কখনো কথা বলে না? উত্তরটি খুব সহজ। জিনিসটি হলো নীরবতা। বাহ, তোমার তো অনেক বুদ্ধি। যাও, তোমার পথ শুভ হোক। ওই যে সরু পথটা দেখছো, ওটা তোমাকে বনের বাইরে নিয়ে যাবে। রাজকুমার শিয়ালকে ধন্যবাদ জানিয়ে আবার এগিয়ে চলল। অনেক বাধা পেরিয়ে রাজকুমার অবশেষে মায়া পাহাড়ের কাছে পৌঁছাল। কিন্তু পাহাড়ের চূড়ায় ওঠার পথ আগলে দাঁড়িয়েছিল এক বিশাল সোনালী ঈগল। সে ছিল মায়া পাহাড়ের প্রহরী। থামো মানুষ, এই পাহাড়ের উপরে যাওয়ার অধিকার সদার নেই। কেন এসেছো তুমি এখানে? হে পঙ্খিরাজ, আমি জ্যোৎস্নারাঙা রাজ্যের রাজকুমার। আমাদের রাজ্য এক অভিশাপে আক্রান্ত। আমাদের চন্দ্র ফুল আর ফোটে না। আমি সেই ফুলকে বাঁচাতে অমর জল নিতে এসেছি। অমর জল পেতে হলে তোমাকে সাহসের পরীক্ষা দিতে হবে। তোমাকে আমার পিঠে চড়ে ওই চূড়ার সবচেয়ে উঁচু আর সরু পাথরটার ওপর এক মুহূর্তের জন্য দাঁড়াতে হবে। যদি তোমার মনে ভয় থাকে তাহলে তুমি পড়ে যাবে। রাজকুমারের মনে নিজের জন্য কোনো ভয় ছিল না। তার মনে ছিল শুধু তার রাজ্যের মানুষের প্রতি ভালোবাসা। সেই ভালোবাসার শক্তিতে সে নির্ভয়ে পরীক্ষা পার করল। তুমি সত্যিকারের সাহসী। তোমার মনে কোনো লোভ নেই, আছে শুধু নিঃস্বার্থ ভালোবাসা। যাও, ওই গুহার ভেতরেই তুমি অমর জলের ঝর্ণা পাবে। রাজকুমার গুহার ভেতর থেকে অমর জল সংগ্রহ করল। সোনালী ঈগল তাকে দ্রুত রাজ্যে পৌঁছানোর জন্য নিজের পিঠে করে রাজ্যের সীমানা পর্যন্ত পৌঁছে দিল। রাজকুমার আরিয়ান বাগানে পৌঁছেই সেই জাদুকরী জল শুকিয়ে যাওয়া চন্দ্র ফুলের গোড়ায় ছিটিয়ে দিল। সাথে সাথে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। শুকিয়ে যাওয়া গাছগুলো সতেজ হয়ে উঠল এবং হাজার হাজার চন্দ্রফুল তাদের রূপালী আভা নিয়ে ফুটে উঠল। রাজ্যের আকাশ থেকে অন্ধকার কেটে গেল। মানুষের মুখের হাসি ফিরে এলো। পবিত্র আলোয় অন্ধকার জাদুকরের সমস্ত জাদু নষ্ট হয়ে গেল এবং সে চিরদিনের জন্য পালিয়ে গেল। জ্যোৎস্নারাঙা রাজ্য আবার তার আগের রূপে ফিরে এলো। রাজকুমার আরিয়ানের সাহস এবং নিঃস্বার্থ ভালোবাসার জন্য জ্যোৎস্নারাঙা রাজ্য এক ভয়ানক বিপদ থেকে মুক্তি পেল। সবাই বুঝল, সত্যিকারের শক্তি বাহুবলে নয়, বরং অন্যের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার মধ্যে। হে আল্লাহ, এক ফোঁটা বৃষ্টির জন্য সারা গ্রাম হাহাকার করছে। এভাবে চললে তো সবাই অসুস্থ হয়ে পড়বে, আমার মাও। হ্যালো মা, এলি? হ্যাঁ মা, এই তো জল এনেছি, তুমি খেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। মোড়ল দাদু, আমাদের এই কষ্ট কি কখনো শেষ হবে না? এই খরা আর অসুস্থতা থেকে মুক্তির কি কোনো উপায় নেই? উপায় একটা আছে, কিন্তু সে পথ বড়ই কঠিন। কি উপায় দাদু? আমি সব করতে রাজি। এই গ্রামের উত্তরে আছে ভয়ঙ্কর মায়াবন। সেই বনের গভীরে চাঁদের পাহাড়ের চূড়ায় এক আশ্চর্য সোনালী ফুল ফোটে। কিংবদন্তি আছে, সেই ফুলের পাপড়ির স্পর্শে সব রোগ সেরে যায়, আর তার সৌরভে নাকি আকাশ থেকে বৃষ্টি নামে। কিন্তু ওই বনে তো মায়াবতী ডাইনির বাস। যে যায় সে আর ফেরে না। হ্যাঁ, ওই ডাইনিং ফুলটিকে পাহারা দেয়। সে নিজের অমর যৌবনের জন্যে ওই ফুলের শক্তি ব্যবহার করতে চায়। যে করেই হোক আমাকে ওই ফুল আনতেই হবে। ভয় পেলে চলবে না,
গ্রামের জন্য, মায়ের জন্য আমাকে পারতেই হবে। আহারে, তোর তো খুব লেগেছে। দাঁড়া, আমি কাঁটাটা বের করে দিচ্ছি। ভয় পাস না। তুমি খুব দয়ালু। আমার নাম কুটুস। তুমি এই ভয়ঙ্কর বনে একা একা কি করছো? তুমি কথা বলতে পারো? আমি সোনালি ফুল খুঁজতে এসেছি। সোনালি ফুল? সে তো চাঁদের পাহাড়ে। ওই পথ তো অনেক কঠিন, আর মায়াবতী ডাইনি কাউকে সেখানে যেতে দেয় না। কিন্তু তুমি আমার উপকার করেছো, আমি তোমাকে পথ দেখাবো। চলো আমার সাথে। কে তুমি ছোট্ট মেয়ে? এই বনে পথ হারিয়েছ বুঝি? এসো, আমার সাথে এসো। আমার প্রাসাদে বিশ্রাম নেবে, অনেক ভালো ভালো খাবার খাবে। না, আমি বিশ্রাম নিতে আসিনি। আমি চাঁদের পাহাড়ে সোনালি ফুল আনতে এসেছি। আলো, সাবধান। এ নিশ্চয়ই মায়াবতী ডাইনি। ওর চোখে কোনো মায়া নেই, শুধু ধূর্তামি। আপনার সাহায্যের জন্য ধন্যবাদ, কিন্তু আমার তাড়া আছে, আমাকে যেতে হবে। এত সাহস? আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। সোনালি ফুল শুধু আমার। যা, ফিরে যা, নইলে পাথর বানিয়ে রেখে দেব। আলো, ভয় পেও না। ওই দেখো, ঝোপের নিচে একটা ছোট সুড়ঙ্গ আছে। ওটা দিয়ে আমরা পার হয়ে যেতে পারবো। কুটুস, দেখো, ওই তো সোনালি ফুল। আমরা পেরেছি। মূর্খ মেয়ে, ভেবেছিস আমার হাত থেকে ফুল নিয়ে যাবি? এই ফুল আমার অমরত্বের উৎস। আমি এটা কিছুতেই হারাতে দেব না। এই ফুল স্বার্থপরতার জন্য নয়, এই ফুল মানুষের উপকারের জন্য। আপনার লোভের কারণে একটা পুরো গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে। চুপ কর। তোর মতো একটা সাধারণ মেয়ের কথায় আমার কিছু যায় আসে না। আলো, ফুলের দিকে তাকাও। ওটা চাঁদের আলোয় আরো শক্তিশালী হচ্ছে। ডাইনি, তুমি এই ফুল দিয়ে শুধু নিজের যৌবন ধরে রাখতে চাও, কিন্তু সত্যিকারের সৌন্দর্য তো অন্যের উপকার করার মধ্যে। তুমি যদি এই ফুল গ্রামবাসীকে দাও, তারা তোমাকে সারা জীবন মনে রাখবে। সেটাই তো আসল অমরত্ব। নীতি কথা রাখ। আমি শক্তি চাই, সম্মান নয়। হে সোনালি ফুল, যদি তোমার মধ্যে সত্যি কোনো শক্তি থাকে, তবে আমার গ্রামকে বাঁচাও। এই খরা দূর করে দাও, আমার মায়ের অসুখ সারিয়ে দাও। না, আমার শক্তি, আমার রূপ সব চলে গেল। তুমি আমাদের গ্রামের মান বাঁচিয়েছ মা। তোমার সাহস আর দয়ার কাছে ডাইনির জাদুও হার মেনেছে। তুমিই আমাদের আসল রত্ন। আর এভাবেই আলো তার সাহস, বুদ্ধি আর নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে শুধু তার গ্রামকেই নয়, এক স্বার্থপর ডাইনির মনকেও বদলে দিয়েছিল। কারণ প্রকৃত শক্তি বাহুতে নয়, বিশুদ্ধ হৃদয়েই থাকে। অনেক দিন আগের কথা। এক গ্রামে রানা নামে এক চাষি বাস করত। তার যথেষ্ট জমিজমা থাকলেও সে ছিল ভীষণ অলস। তার একটাই কাজ ছিল, কোনো কাজ না করা। আর তাই তার জমিতে ফসল তো দূরের কথা, আগাছাই বেশি। খিদে পেট জ্বলে যাচ্ছে। ঘরে কি কিছুই নেই খাওয়ার মতো? রানা, তোমার এই দুর্দশার কারণ তো তুমি নিজেই। তবে তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর বাবু? আমি শুনেছি তোমার পূর্বপুরুষেরা এই জমিতেই এক সান্দুক ভর্তি সোনার মহল লুকিয়ে রেখে গেছেন।
খুঁজে পেলেই তোমার ভাগ্য ফিরে যাবে। গুপ্তধনের লোভে রানার শরীরের সব আলস্য যেন উবে গেল। সে দিনরাত এক করে পুরো জমিটা খুঁড়ে ফেলল। কিন্তু হায়, মোহরের সন্দুক তো দূরের কথা, একটা পয়সাও সে খুঁজে পেল না। আপনি আমাকে ঠকিয়েছেন। এখানে কোনো গুপ্তধন নেই। আমার সব পরিশ্রম বৃথা গেল। বোকা ছেলে, আসল গুপ্তধনের জন্য তো তুমি জমিটা তৈরি করেই ফেলেছ। মাটি তো খোঁড়া হয়েই গেছে। এখন এতে কিছু ধানের বীজ ছড়িয়ে দাও, দেখবে মাটি তোমাকে নিরাশ করবে না। দেখতে দেখতে রানার পরিশ্রমে সেই রুক্ষ জমিতে প্রাণের সঞ্চার হল। কিছুদিন পরই তার পুরো মাঠ পাকা ধানের সোনালি রঙে ভরে উঠল। বাতাস যখন বইত তখন মনে হতো যেন সোনার ঢেউ খেলছে। রানা তখন বুঝতে পারল, জানি বৃদ্ধ মিথ্যে বলেননি। গুপ্তধন তো এই মাঠেই ছিল, তবে তা সোনাদানার সন্দুক নয়। এ হল পরিশ্রমের ফসল, এই সোনার ধান। পরিশ্রমই তাহলে সবচেয়ে বড় গুপ্তধন। সেই দিন থেকে রানা আর কখনো অলসতা করেনি। সে বুঝে গিয়েছিল পরিশ্রমের মাধ্যমেই জীবনে আসল সুখ ও সমৃদ্ধি আসে। পরের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সে অনেক অনেক দিন আগের কথা। স্বর্ণপুর নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন যেমন দয়ালু, রানীও ছিলেন তেমন গুণবতী। আর তাদের ছিল এক কন্যা, নাম তার মোহনা। রূপে সে যেন চাঁদের কণা, আর গুণে সরস্বতী। কিন্তু রাজকন্যার মনে শান্তি ছিল না। তার একটাই দুঃখ, সে নাকি দেখতে মোটেও সুন্দর নয়। সবাই বলে আমি সুন্দর, কিন্তু কোথায় সুন্দর? আমার চোখ দুটো আরো বড় হতে পারত, নাকটা আরো একটু টিকালো হতে পারত। ইস, যদি আমি নিজের ইচ্ছে মতো রূপ বদলাতে পারতাম। রাজকন্যার এই দুঃখের কথা রাজ্যের কেউ জানত না। সে সারা দিন নিজের ঘর আর বাগানেই থাকত। একদিন গভীর রাতে, যখন সারা রাজ্য ঘুমে মগ্ন, রাজকন্যা তার ঘরের আয়নার সামনে বসে কাঁদছিল। কি আশ্চর্য! চোখের জল পড়তেই সেই সাধারণ আয়না হয়ে উঠল মায়াবী। আয়নার ভেতর থেকে এক নারী কণ্ঠ ভেসে এলো। কি কাঁদে? কেন কাঁদে? কি দুঃখ তোমার রাজকন্যা? তুমি কে? আমি আয়না পড়ি। আমি থাকি আয়নার দেশের বাসিন্দা। মানুষের মনের ইচ্ছে আমি পড়তে পারি। আমি জানি তুমি তোমার রূপ নিয়ে সুখী নও। তুমি কি আমায় আরো সুন্দর করে দিতে পারো? পারি, তবে তার জন্য তোমায় আমার রাজ্যে আয়নাপুরীর দেশে আসতে হবে। সেখানে আছে এক মায়াবী ঝর্ণা। সেই ঝর্ণার জলে স্নান করলে তুমি যেমন রূপ চাইবে ঠিক তেমনই পাবে। বোকা রাজকন্যা এক মুহূর্ত ভাবল না। সে তার রূপ বদলানোর লোভে রাজি হয়ে গেল। আয়নাপরী তাকে পথ বলে দিল। এই আয়নার ওপর হাত রাখো রাজকন্যা, আর চোখ বন্ধ করে ভাবো তুমি আমার রাজ্যে চলে এসেছো। রাজকন্যা এসে পৌঁছাল আয়নাপরীর দেশে। কি অদ্ভুত সুন্দর সেই দেশ, কিন্তু কেমন যেন প্রাণহীন। কাচের পাখিগুলো গান গায় না, কাচের ফুলগুলোতে কোনো সুগন্ধ নেই। এই হলো সেই মায়ার ঝর্ণা। যাও, স্নান করে তোমার ইচ্ছে মতো রূপ চেয়ে নাও।
সুন্দর লাগছে আমায়, ঠিক যেমনটা আমি চেয়েছিলাম। ধন্যবাদ আয়নাপুরী, এবার আমি আমার রাজ্যে ফিরে যেতে চাই। ফিরে যাবে? আয়নাপুরীর দেশে একবার যে আসে সে আর ফিরে যেতে পারে না। তুমি তোমার আসল রূপ এই ঝর্ণায় বিসর্জন দিয়েছ, তার সাথে হারিয়ে ফেলেছ তোমার পরিচয়, তোমার সত্তা। এখন তুমি আমার মতো এই রাজ্যের একজন কাঁচের পুতুল হয়ে থাকবে। না না, এ কি হচ্ছে আমার সাথে? আমি মোহনা, স্বর্ণপুরের রাজকন্যা। আমার বাবা মা, আমি সব ভুলে যাচ্ছি কেন? আমার আসল রূপ ফিরিয়ে দাও, আমার এই নকল সৌন্দর্য চাই না। রাজকন্যা তখন বুঝতে পারল সে কত বড় ভুল করেছে। নিজের আসল রূপকে ভালোবাসতে না পেরে সে এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছে। সে বুঝতে পারল বাইরের সৌন্দর্য কিছুই নয়, ভেতরের আত্মাই আসল পরিচয়। কাঁদবেন না মহারাজ, রাজকন্যা আয়নাপুরীর মায়াজালে আটকা পড়েছে। তাকে কেবল সেই ব্যক্তিই ফিরিয়ে আনতে পারবে যে তাকে তার বাহ্যিক রূপের জন্য নয়, তার গুণের জন্য ভালোবাসে। এই কথা শুনে এগিয়ে এলো রাজ্যের এক সাধারণ মালিপুত্র, নাম তার উদয়। সে ছোটবেলা থেকে রাজকন্যাকে দূর থেকে দেখে এসেছে। রাজকন্যার রূপ নয়, তার দয়া আর পশু পাখিদের প্রতি ভালোবাসাই উদয়কে মুগ্ধ করত। রাজকন্যা, আমি এসেছি তোমায় ফিরিয়ে নিতে। তোমার রূপ নয়, তোমার দয়ালু মনটাই আসল। তুমি স্বর্ণপুরের আশা, তুমি আমাদের মোহনা। ফিরে এসো। উদয়ের কণ্ঠে ছিল নিখাত ভালোবাসা আর সততা। সেই ভালোবাসার শক্তি আয়নাপুরীর সব মায়াজালকে ছাপিয়ে গেল। উদয়ের ডাক শুনে রাজকন্যার স্মৃতি ফিরে আসতে লাগল। তার কাঁচের শরীর আবার আগের মতো রক্তমাংসে পরিণত হল। নিজের আসল রূপ আর স্মৃতি ফিরে পেয়ে রাজকন্যা বুঝতে পারল সে আগে থেকেই কতটা সুন্দর ছিল। সে উদয়ের হাত ধরে আয়নার ভেতর দিয়ে নিজের রাজ্যে ফিরে এলো। তারপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আর আমার নাতি নাতনিরা এই গল্প থেকে কি শিখলে? বাইরের চাকচিক্য বা রূপ আসল নয়, মানুষের ভেতরের গুণ আর নিজেকে ভালোবাসাই আসল সৌন্দর্য। তোমাদের এই নতুন গল্পটা কেমন লাগলো বন্ধুরা? কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা কি আয়নাপরীর মতো আর কোনো পরীর গল্প শুনতে চাও? জানালে কিন্তু ঠাকুরমার ঝুলিতে আবার নতুন গল্প নিয়ে হাজির হব। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। থাকে বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্প? যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না কিন্তু। আর এমন সুন্দর সুন্দর রূপকথার গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের প্রিয় কোনো রূপকথার গল্প থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারো। পরের সপ্তাহে আবার দেখা হবে নতুন এক গল্প নিয়ে। ততদিন ভালো থেকো আর রূপকথার রাজ্যে হারিয়ে যেতে থাকো। বিদায়।